আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় মুনাফা। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। সেখানে তোমাদের অধ্যায় একের সম্পূর্ণ অধ্যায় এক শেষ করেছি এবং সেখানে যে আমাদের সৃজনশীল প্রশ্ন ছিল সেটাও সলভ করে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখন দ্বিতীয় অধ্যায়, এটা কি মুনাফা। ঠিক আছে, দেখো এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে যুক্ত আছে। তোমাদের বইয়ের শেষে পরিশিষ্ট অংশে এই অধ্যায় শুরু করতে হলে কিছু তোমাদের জ্ঞানের প্রয়োজন, সেটা পরিশিষ্ট অংশে যুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। মানে এই অধ্যায় 2 মুনাফার এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের বইয়ের শেষে যে পরিশিষ্ট অংশ আছে সেখানকার জ্ঞান আগে তোমাকে নিতে হবে। তারপরে এই চ্যাপ্টার যদি পড়ো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, সেই কারণে তোমাদের ওই চ্যাপ্টারটা দিয়েছে, মানে পরিশিষ্ট অংশ দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো যাই বন্ধুরা, তোমাদের সেই পরিশিষ্ট অংশটা পড়ে বুঝিয়ে দেই। এটা কি পরিশিষ্ট অংশ। ঠিক আছে, এই দেখো, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্তি হিসেবে যুক্ত করা হয়েছে। কারণ 2025-এ অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বতন শ্রেণীতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী অধ্যয়ন করেছে। মানে কি, তোমরা ক্লাসে যখন 7-এ ছিলা তখনও কিন্তু তোমরা নতুন আগের সিলেবাসে পড়াশোনা করেছো, তখন এগুলো হয়তো বা এই জ্ঞানগুলো তোমাদের দেওয়া হতো না বা তুমি পাওনি। এখন যে অধ্যায়গুলো সংযুক্ত হয়েছে এগুলো যদি বুঝতে হয় তোমাকে এই জ্ঞানগুলো, এই পরিশিষ্ট অংশের জ্ঞানগুলো থাকলে তুমি অধ্যায়গুলো ভালো মতো বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তাই বলেছে জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে উক্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল না। মানে এই বিষয়বস্তু কি অন্তর্ভুক্ত ছিল না, তাই শিখনের ধারাবাহিকতা ও কার্যকর শিখনের জন্য উক্ত বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে অষ্টম শ্রেণীর গণিতের শিখনফল অনুযায়ী ধারাবাহিক ও সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই অধ্যায় মেনলি পরিশিষ্ট অংশটা তোমাকে একটু পাঠ করতে হবে বা বুঝতে হবে। এটা যদি ভালো মতো বুঝো তাহলে চ্যাপ্টার 2 যখন তুমি ম্যাথ করবা তোমার জন্য অনেক ইজি লাগবে। মানে এটা জ্ঞান, পূর্ব জ্ঞান। ওই অধ্যায় 2 এই অধ্যায় শুরু করার আগে এই পূর্ব জ্ঞানটা তোমার দরকার। এটা তোমার বইয়ের 185 নম্বর পেজে আছে। ঠিক আছে, তোমরা 185 নম্বর পেজটা দেখতে পারো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়ের সংযুক্তি। যেহেতু মুনাফা মানে আমাদের লাভ ক্ষতি এইগুলো নিয়ে আলোচনা করবে, আমার চ্যাপ্টার নামই তো মুনাফা, তাই না? এখন সে কারণে দেখো তো, একজন দোকানদার 1 ডজন বলপেন 60 টাকায় ক্রয় করে। 1 ডজন কয় টাকায় ক্রয় করেন? মানে কিনেন কত? 60 টাকায়। এবং 72 টাকায় বিক্রি করলেন। কত টাকা? 72 টাকা বিক্রি করলেন। এখানে দোকানদার 12টি, মানে 1 ডজন মানে কি কয়টি? 12টি না? 12টি বলপেন 60 টাকায় ক্রয় করলেন। তাহলে একটি কলমের দাম তুমি জানতে পারবা না। ফলে একটি বলপেনের ক্রয় মূল্য 12, মানে 60/12। তোমাকে মানে এখানে যদি তোমাকে একটি কলমের দাম বের করতে হয় তাহলে তুমি কি করো? আমাদের সম্পূর্ণ কতগুলো আছে? 60 টাকা দাম, এটাকে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 12। মানে একটি কলমের দাম তুমি বের করছো, তখন 60/12 কত হলো? 5/12 60। ঠিক আছে, তাহলে কত টাকা হয় বন্ধুরা দেখো তো? বা 5 টাকা। মানে একটি কলমের দাম কত? 5 টাকা। আবার তিনি 12টি বলপেন 72 টাকায় বিক্রি করলেন। কত টাকায় বিক্রি করলেন? 72 টাকায়। ফলে একটি বলপেনের বিক্রয় মূল্য 72। তাহলে কি 72 টাকা বিক্রি করছেন কয়টি বন্ধুরা বলো তো? 12টি। ঠিক আছে, তাহলে একটি কলমের দাম কত? 12। 72/12। ঠিক আছে, 6/12 কত? 72। তাহলে একটি কলমের দাম কত আসলো? 6 টাকা। তুমি একটু খেয়াল করেছো? কিনেছে একটি কলমের দাম কত? 5 টাকা পড়েছে, বিক্রি করেছে 6 টাকা। একটি বলপেনের ক্রয় মূল্য 5 টাকা ও বিক্রয় মূল্য 6 টাকা। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয়, ঠিক আছে, তাকে ক্রয় মূল্য বলে। মানে কোনো জিনিস তুমি যে মূল্যে কিনতেছো তাকে কি বলা হয়? ক্রয় মূল্য। এবং যে মূল্যে কি করো তুমি? বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। ঠিক আছে, আশা করি তুমি বুঝে গেছো।
ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। তুমি একটা কলম 5 টাকা কিনেছো, সেটা 1 টাকা বা 2 টাকা বেশিতে বেচতে হতো, তাহলে তোমার লাভ হয়েছে। তাই বলেছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। লাভ সমান সমান তুমি কি লিখতে পারো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে তুমি কত টাকা বিক্রয় করেছো সেটা লিখবা, মাইনাস করবা কি কত টাকা তুমি ক্রয় করেছিলা। ঠিক আছে, সেটা মাইনাস করলে দেখো তো 6 মাইনাস 5 সমান সমান বা 1 টাকা লাভ হয়েছে একটি কলমে, তাই না? আচ্ছা, এখানে দোকানদার প্রতিটি বল পেন 1 টাকা করে লাভ করেছেন। আবার মনে করি একজন কলম বিক্রেতা, ঠিক আছে, কলম বিক্রেতা বলতেছি, কলা বিক্রেতা হবে। কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে। কয় টাকায়? 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করলেন। মানে 20 টাকায় ক্রয় করে উনি কি করলেন? 18 টাকায় বিক্রি করলেন। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। ঠিক আছে, মানে তুমি যদি যে কয় টাকাতে কিনেছো তার থেকে যদি কম টাকায় বেচো, বিক্রি করো, তাহলে তোমার কি হবে? তোমার ক্ষতি হবে না, সেটাই বলেছে। তখন এটার কি? ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তখন কি 2 টাকা, মানে যেটা বেশি সেটা আগে লিখতে হয়, যেটা বেশি টাকা, মানে কি ক্রয় মূল্য বেশি ছিল তাই ক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য কম ছিল সেখানে বিক্রয় মূল্য পরে। তখন বিয়োগ করেছে, কত টাকা হয়েছে? 2 টাকা, তার মানে কি 2 টাকা ক্ষতি হয়েছে। এখন দেখো এখানে কলা বিক্রেতার প্রতি হালিতে 2 টাকা করে ক্ষতি হলো। মনে করি একজন কাপড় ব্যবসায়ী মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে 5 জন কর্মচারী নিয়োগ দিলেন। তিনি দোকানের ভাড়া, কর্মচারীদের বেতন, দোকানের বিদ্যুৎ বিল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেন। এ সকল খরচ তার কাপড়ের ক্রয় মূল্যের সাথে যোগ করা হয়। এই যোগফলকে মোট খরচ বলা হয়। মানে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছো, ধরো একটা তুমি দোকান দিয়েছো, সেখানে তুমি কি করেছো? কাপড় উঠিয়েছো, সেখানে তোমার কি এই দোকান তোমারই করতে কি কর্মচারী লাগবে না? তাদেরও তো বেতন দিতে হবে, তারপর তোমার বিদ্যুৎ বিল লাগবে, তাই না? এইসব কি তোমার তো খরচ হবে না? এই সমস্ত কিছু হচ্ছে কি মোট খরচ। যদি ওই কাপড় ব্যবসায়ী মাসে কত টাকা, দেখো তো বন্ধুরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ টাকা কি করেন? ব্যবসায় খাটিয়ে 2.5 লক্ষ টাকা, মানে 2,50,000 টাকায় ওই কাপড় বিক্রি করেন, তবে তার মানে 2,50,000 মাইনাস 2 লক্ষ, তাহলে কি হবে বন্ধুরা বলো তো? টাকা 50,000 টাকা উনি কি করেন? লাভ করেন। আবার যদি উক্ত মাসে 1,80,000 টাকার কাপড় বিক্রি করে থাকেন, তাহলে কি হবে? তার 2 লক্ষ মাইনাস 1,80,000 টাকা, মানে 20,000 টাকা কি হবে? ক্ষতি বা লোকসান হবে। মানে কি ওনার হচ্ছে ক্রয় মূল্য সমস্ত কিছুর, মানে মোট খরচ কত ছিল? 2 লক্ষ টাকা, তাই না? মানে 2 লক্ষ খাটিয়েছেন, সেখানে যদি 50,000 টাকা বেশি বিক্রি করেন, মানে 2.5 লক্ষ বা 2,50,000 টাকা বেশি বিক্রি করেন, তখন কি হবে? 50,000 টাকা তার লাভ হবে। আবার 2 লক্ষ টাকা খাটিয়ে যদি উনি 1,80,000 টাকা বিক্রি করেন, তবে তখন 20,000 টাকা ক্ষতি হবে। দেখো লক্ষ্য করি এখানে লাভের সূত্র কীভাবে বের করা হয়? লাভ সমান সমান, এটা আমরা আগেই দেখেছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তখন কি লাভ হয়। এখন তুমি চাইলে এই একটা জিনিস যদি মনে রাখতে পারো, এটা দিয়ে তোমার বাকি 3টা সূত্র বের করা যায়। দেখো তখন তুমি চাচ্ছ বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্যটাকে রাখবা। আমরা কি জানি? যদি সমান চিহ্নর এই পাশে কোনো কিছু ওই পাশে দেয়, তখন কি হয়ে যায়? অপোজিট হয়ে যায় না? ধরো বিক্রয় মূল্য রাখলা, এই বিক্রয় মূল্য তুমি রাখলা সমান, দেখো তো বিক্রয় মূল্যের সাথে কি যুক্ত আছে? মাইনাস ক্রয় মূল্য। তখন মাইনাসকে যদি তুমি সমান চিহ্নর ওই পাশে দাও, তখন কি হয়ে যায় বন্ধুরা? প্লাস হয়ে যায়, তাই না? এই যে সুন্দর করে লিখছে ক্রয় মূল্য, আর এই পাশে তো প্লাস আগেই ছিল, প্লাস লাভ। না হলে তুমি এমনিও মনে রাখতে পারো। এখন তুমি চাচ্ছ কি আবার বন্ধুরা বলো তো? এই ক্রয় মূল্য রাখতে যাচ্ছ, ক্রয় মূল্য কত সেটা জানতে যাচ্ছ, তাহলে তখন কি করবা? ক্রয় মূল্য একা রাখলা একা। দেখো তো ক্রয় মূল্যের সাথে বেশি কে আছে? লাভ অংশ বেশি আছে না? ও কি যোগ না বিয়োগ আকারে আছে? যোগ আছে। তখন ওই পাশে গেলে কি হবে? তখন বিক্রয় মূল্যের সাথে মাইনাস হবে। এ পাশে যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হবে। সেই কারণে বিক্রয় মূল্য মাইনাস লাভ। তুমি এই একটা সূত্র তুমি যদি জানো, তুমি বাকি আরও 2টা সূত্র তোমার আর মনে রাখতে হবে না, তুমি বের করে ফেলতে পারবা। সিমিলারলি বা একই রকমভাবে এই পাশেও তাই, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তুমি জানো, কিন্তু তুমি যা চাচ্ছ কি এখন এই ক্রয় মূল্য কত সেটা জানতে চাচ্ছ, তাহলে কি করবা?
ক্রয় মূল্যকে রাখবা, ক্রয় মূল্য সমান সমান কী করবা, যে ক্রয় মূল্যকে একা, আমার ক্রয় মূল্যের সাথে বেশি কে আছে, মাইনাস বিক্রয় মূল্য, তাই না? মাইনাস যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন কি হয়, প্লাস হয়। সেই কারণে দেখো তো প্লাস বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। এখন তুমি চাচ্ছ এই বিক্রয় মূল্য জানতে, ঠিক আছে, এই বিক্রয় মূল্য তুমি জানতে চাচ্ছ। তখন তুমি যদি দেখো বিক্রয় মূল্যকে রাখলা, বিক্রয় মূল্যের সাথে বেশি কে আছে, এইটুকু বেশি, এইটুকু কী করবা তুমি, সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিবা। আগেই ছিল ক্রয় মূল্য, তার মাইনাস, আগে ছিল প্লাস, এখন হয়ে গেল কি মাইনাস ক্ষতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তখন দেখো লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। যেমন উপরের আলোচনায় 5 টাকায় বলপেন কিনে 6 টাকায় বিক্রয় করায় 1 টাকা লাভ হয়, অর্থাৎ 5 টাকায় লাভ হয় কয় টাকা, 1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কয় টাকা, তখন তুমি দেখো 5 টাকা, 5 টাকায় যদি তোমার লাভ হয় 1 টাকা, তাহলে 1 টাকায় কি 5 ভাগ হবে না, ভাগ 5, তাহলে তুমি এই সমান যেটা আসবে সেটাই কি তোমার 1 টাকার লাভ। সেই কারণে লিখেছি দেখো 5 টাকায় যদি লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হবে কয় টাকা, মানে এই 1 টাকা কি 5 ভাগ হয়ে যাবে না, সেই কারণে ভাগ 5। ঠিক আছে, এখন তোমাকে বলেছে 100 টাকায় লাভ হয় কয় টাকা, 100 টাকায় লাভ হয় কয় টাকা। এই 100 টাকায় কেন, কারণ তোমরা মনে রেখো শতকরায় প্রকাশ করতে হলেই 100 আসে, শতক মানে কি 100 না, তাই সেই কারণে, বুঝতে পেরেছো। এখন দেখো 100 টাকায় লাভ হয় কত, 100 টাকায় লাভ হয় মানে 1 টাকায়, তুমি জানো 1 টাকায় লাভ হয় এটা, 1 টাকায় লাভ হচ্ছে কত বন্ধুরা, 1/5, এটা 1 টাকায় লাভ হয়। তাহলে 100 টাকায় লাভ হলে কয় কী করবা, এটার সাথে গুণ দিবা না, এই যে গুণ দিয়েছি, সেই কারণে গুণ দিয়েছি 100, বুঝতে পেরেছো। এখন ফর এক্সাম্পল তোমার যদি 1 টাকায়, মানে এরকম আছে, মানে একটি কলমের দাম 5 টাকা হলে 100টি কলমের দাম কত, তখন তুমি কি করো, এই 5 গুণন 100 দাও না, তাহলে কি তোমার 100টি কলমের দাম বের হয়ে গেল। এইরকম সেম আমি প্রথমে 1 টাকার লাভ হয় কয় টাকা আমি সেটা বের করে নিচ্ছি। 1 টাকায় লাভ হয় 1/5, মানে লাভ হয়েছে আমার 1 টাকা, সেটা 5 ভাগ হবে, সেখানে 5 দিয়ে ভাগ। ঠিক আছে, এখন 100 টাকায় লাভ হয় কত, এই সেম 1 গুণন 100/5, এই 5 দিয়ে যদি এটাকে কাটো, 100কে 5 20 কত হয় 100, সমান সমান 20 টাকা। এটাকে শতকরায় প্রকাশ করলে কি হয়, লেখা যায় এইভাবে, নির্ণয় লাভ 20%। ঠিক আছে, অনুরূপভাবে মানে একই রকমভাবে কলা বিক্রেতা 20 টাকার কলা কিনে 18 টাকা বিক্রয় করায় 2 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা। আমি 1 টাকায় বের করব, তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত, এই যে 2, যে এই ক্ষতিটা হয়েছে এটা কি 20 ভাগ হয়ে যাবে না, কারণ 20 টাকায় ক্ষতি হয়েছে, আমি একটা ভাগ জানতে যাচ্ছি, সেই কারণে তখন কি লিখেছি 2/20, মানে আমার 1 টাকায় ক্ষতি হয়, মানে 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত, কারণ যেহেতু আমার শতকরায় প্রকাশ করতে হবে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এই দেখো 100 টাকায় ক্ষতি হয় 2 গুণন এই যে 100, এটাকে তুমি এভাবে, আসলে যে এটা আসলে কি হয়, এটা মনে মনে নিচে নিচে কত আছে 1, এভাবে চলে যায়। ঠিক আছে, আসলে এই দেখো এইভাবে, তখন কি হয় বন্ধুরা দেখো তো, এই 20 যদি তুমি কাটো 100কে কত হয়, 5 20 কত 100, এই যে 5 2 10, এই দেখো 10, দেখছো নির্ণয় ক্ষতি কত পার্সেন্ট, 10%। তাহলে শতকরা করতে হলে কি তোমাকে 100-র কথাটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো। এখন তোমাকে উদাহরণ দেখাবো 2টা, তাহলে আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো উদাহরণ 1, একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে, প্রতি শত মানে কি, প্রতি মানে কি 1, শত মানে কি 100, ঠিক আছে, 100 কমলা 1000 টাকা কিনে 1200 টাকা মানে 1200 টাকায় বিক্রি করলেন, তার কত লাভ হলো। এটা তুমি আগেই জানো, কিভাবে তুমি লাভ বের করতে হয়। লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে তুমি কত টাকা বিক্রি করেছো এবং কত টাকা দিয়ে কিনেছিলা সেটা বাদ দিবা, যেটা থাকবে সেটাই কি তোমার লাভ। এখন সেই কারণে লিখেছে 100টি কমলার ক্রয় মূল্য 1000 টাকা এবং 100টি কমলার বিক্রয় মূল্য 1200 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় কি হয়, লাভ হয়েছে। তার মানে কি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন কি তোমার লাভ হয়, এটা আমরা আগেই জেনেছি। অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত ছিল, এই যে 1200 টাকা মাইনাস কত 1000 টাকা, এটা কি ক্রয় মূল্য কিনেছিল, বাদ দিলে মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকবে সেটাই লাভ, সমান সমান 200 টাকা। নির্ণীয় লাভ হয়েছে 200 টাকা। এখানে যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেনি সেই কারণে আমি শতকের কোনো হিসাব আনিনি, ঠিক আছে, তোমাদের পরবর্তীতে দেখবা এরকম আছে। এখন 2 নম্বর উদাহরণ দেখো, একজন দোকানদার
50 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন, মানে 1600 টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রি করলেন, তার কত ক্ষতি হলো? আশা করি তুমি এটা এমনিই পারবা আগের মতোই, যদি তুমি ক্ষতির সূত্র জেনে থাকো, তাই না? দেখো, এখানে এক বস্তা চালের ক্রয় মূল্য কত? 1600 টাকা, এবং এক বস্তা চালের বিক্রয় মূল্য কত? 1500 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় কি হয়েছে? ক্ষতি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে যেটা বেশি সেটা। দেখো তো, 1600 মাইনাস 1500 মানে 1600 মাইনাস 1500 সমান সমান কত? 100 টাকা। তাহলে নির্ণয় ক্ষতি কত বন্ধুরা? 100 টাকা। আশা করি তোমরা বের করতে পারবে এরকম। ঠিক আছে, আচ্ছা, যদি উদাহরণই দেখো আরেকটা, এখানে বলেছে কি, উদাহরণ 3, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলেন। এই যে বলেছে, দেখো শতকরা কত লাভ হলো। শতকরা মানে কি? 100-র কথা মাথায় রাখতে হবে। চলো যাই, এখন দেখি। দেখো তো কি বলেছে, এখানে 15টি বল পেনের ক্রয় মূল্য কত? 75 টাকা, এবং 15টি বল পেনের বিক্রয় মূল্য কত? 90 টাকা। তুমি কিন্তু দেখতে পাচ্ছ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাহলে কি লাভ হয়েছে? সেই কারণে তুমি নিজের ভাষায় একটু গুছিয়ে লেখো। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। অর্থাৎ লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ছিল? 90 টাকা, মাইনাস ক্রয় মূল্য কত? 75 টাকা। বিয়োগ করলে কত হয়? 15 টাকা। তাহলে কি? 15 টাকা লাভ হয়েছে। এখানে কিন্তু আগের মতো কিন্তু অঙ্ক শেষ হয়ে যেত, তাই না? কিন্তু এখন কিন্তু আমাকে বলেছে কি, আগের দুইটা কিন্তু শতকরায় প্রকাশ করতে বলেনি, মানে শতকরায় কত লাভ হলো, শতকরায় কত ক্ষতি হলো, এটা কিন্তু বলেনি, তাই না? সেই কারণে আমি শতকরা করি না, আমার এখানেই অ্যান্সার চলে আসছে আগের দুইটা উদাহরণে। কিন্তু এখন প্রশ্নে বলে দিয়েছে কি, শতকরা কত লাভ হলো। ঠিক আছে, সেই কারণে আমাকে এই যে এক্সট্রা অঙ্কটুকু এইটুকু করতে হবে। শতকরা বললেই তোমাকে 100-র কথাটা মাথায় আসতে হবে। ঠিক আছে, তখন তুমি 75 টাকায় লাভ হয় কত টাকা? 15 টাকা। 1 টাকায় লাভ হয় কয় টাকা? 15 ভাগ হচ্ছে 75। তাহলে তুমি 1 টাকায় কত টাকা লাভ হয় এটা জেনে গেলা, এটা হচ্ছে 1 টাকায় লাভ হয়। এখন তোমাকে যেহেতু শতকরায় প্রকাশ করতে হয়েছে, 100 টাকায় লাভ হয় কত টাকা? 100 টাকায় লাভ হয় 15 গুণন 100 বাই 75। ঠিক আছে, এখন দেখো, এটাকে তুমি কি কাটাকাটি করতে পারো না বন্ধুরা? আমি তোমাকে একটু বাহিরে করে দেখাচ্ছি। এই দেখো, 15 গুণন 100, নিচে হচ্ছে 75। ঠিক আছে, তুমি হচ্ছে 25 দিয়ে কাটতে পারো। কত? 3 25-এ কত? 75, 4 25-এ কত? 100। আবার 3 দিয়ে কাটো, 3 5-আ কত? 15, এই 5 আর 4 5-আ কত? 20। এই দেখো, এই 20 টাকা তোমার কি লাভ। সুতরাং নির্ণয় লাভ কত? নির্ণয় লাভ 20%। তাহলে যদি শতকরা প্রকাশ করতে বলো, তখন তুমি কি করবা? মানে যত টাকা থাকবে, এখানে 85 থাকুক, 90 থাকুক, মনে করো 100 থাকুক, 120 থাকুক, তখন তুমি কি করবা? 120 টাকায় কয় টাকা লাভ হয় সেটাকে লিখবা, তারপরে 1 টাকায় কয় টাকা লাভ হয় সেটা লিখবা, তারপর 100 টাকায় কয় টাকা লাভ হয় সেটা বের করে ফেলবা। তাহলেই তোমার শতকরা প্রকাশ করা হয়ে গেল। এইটুকু সবসময় মনে রাখবা প্যাটার্নটা। ঠিক আছে, আচ্ছা, উদাহরণ কত? 4। এখন একটি ছাগলের 10%, কত পার্সেন্ট? 10%। তার মানে এখানে অবশ্যই শতকরা আছে, তাই না? মনে মাথায় রাখতে হবে, পার্সেন্টে বলেছে। 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। কত পার্সেন্ট? 10% ক্ষতিতে। পার্সেন্ট আমরা কি শতকরা হিসাব করি না? তার মানে কি 10% ক্ষতিতে, ফর এক্সাম্পল তোমাকে কিনলো ছাগলটা কততে? 100 টাকায়। 100 টাকায় তাহলে ছাগলের ক্ষতি হলো কয় টাকা? 100 টাকায়, প্রতি 100 টাকায় 10 টাকা করে, তাই না? বলেছে 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য 450 টাকায় বেশি হলে, যদি বিক্রয় মূল্য বেশি করতো, কত টাকা? 450 টাকা বেশি হলে 5% কী হতো? লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তোমাকে ক্রয় মূল্য জানতে চাইছে। এখন তুমি কিন্তু, এখন তোমার কি করতে, দেখো তো, ছাগলের ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে তোমার কি, দেখো তো, এবার বলে দেওয়া 10% ক্ষতি এবং 5% লাভ হলে কি হতো। এখন তোমাকে মনে করে নিতে হবে। মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। তোমাকে যদি এইরকম বলে এক্সামে, ফর এক্সাম্পল, তোমাকে এই হুবহু হয়তো অঙ্ক দিবে না, তোমাকে বলতে পারে এরকম 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বা 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, বা মনে করো এই যে 450 টাকা দিতে পারে, 750 টাকা বেশি বিক্রি হলে 6% লাভ হতো, তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? এরকম আসবে। তুমি যদি প্যাটার্নগুলো মনে রাখো, তুমি যেভাবে অঙ্ক চেঞ্জ করে দিক তুমি করে ফেলতে পারবা। তাই অঙ্কটা ভালো মতো বুঝো। এখন দেখো,
মনে করে নিতে হবে কি করতে হবে, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা, কারণ তুমি ক্রয় মূল্য বের করবা, তুমি জানো না, কিন্তু তোমাকে একটা জিনিস কি ক্লু পেয়েছো, এখানে শতকরা হিসাব করা হচ্ছে, সেই কারণে তুমি শতকরায় কীভাবে হলো, শতকরাটা যদি তুমি 100 টাকার জন্য বের করে ফেলতে পারো তখন তুমি কি সবই করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন দেখো মনে করি ছাগলটির ক্রয় মূল্য কত, 100 টাকা মনে করে নিছি। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হতো, 100 মাইনাস 10 মানে 10% 90 টাকা আমাদের কি, তাই না? 5% লাভে এই 10% এইটুকু আমি কল্পনা করে ফেললাম। এখন বলছে কি 5% লাভ হলে তাহলে কত টাকা হইতো, 5% লাভ হইলে কি হইতো, 100 যোগ 5। ঠিক আছে, এখন দেখো 5% লাভ বে বিক্রয় মূল্য মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হয় দেখো তো, 15 টাকা, তাই না? এখন দেখো বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, 15 টাকা বেশি হলে মানে 100 টাকায় কি হলো, 100 টাকায় কত, 15 টাকা, তাই না? এখন তোমাকে বলেছে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। আমরা এই যেটা কল্পনা করতেছি 100 টাকা, কারণ আমি 100-র জন্য যদি বের করে ফেলতে পারি আমি 450-এর জন্য বের করে ফেলতে পারবো, যদি এখানে 750 থাকতো 750-এর জন্য বের করে ফেলতাম। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। সুতরাং 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত বন্ধুরা বলো তো, 100, এই 100কে ভাগ করতে হবে কত দিয়ে, 15 দিয়ে, 100 ভাগ 15 মানে 1 টাকার জন্য আমরা 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হতো এটা বের করে ফেললাম এখানে। এখন বলেছে কি 450 টাকা বেশি হলে কত, 100 গুণন 450 ভাগ কত, এই যে 15 এটাই ছিল, এই যে 15, আর এটা যদি কাটাকাটি করি দেখো তো 15 দিয়ে কাটলে হয় হচ্ছে এখানে 30, আমি বাইরে করছি, হ্যাঁ বাইরে করলে তোমাকে হচ্ছে এখানে যেহেতু বোঝাতে ইজি হবে। আচ্ছা দেখো 100 গুণন মানে এইটুকু তো আমার আগেই ছিল 1 টাকায়, তাই না? এখন 1 টাকায়, এখন 450 টাকা কত হয় সেটা তোমার বের করতে হবে, তার লিগে 450 কী করতে হবে, গুণ দিতে হবে। এই দেখো 15 দিয়ে কাটলে এটা কত হয় বন্ধুরা বলো তো, 30, 30 আর 100 গুণ করলে হয় কত, এই যে 3000। তাহলে তোমার 400 এই ছাগলটির ক্রয় মূল্য ছিল কত, 3000। তোমাকে যদি এইরকম অঙ্ক থাকে, এই যে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, তারপর 10% লাভে বিক্রি করা হলে কি হতো, এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তুমি সুন্দর মতো এই প্যাটার্নটা মনে রাখবা। প্রথমে তুমি কি করবা, তুমি তো জানো না এটার ক্রয় মূল্য কত বা বিক্রয় মূল্য কত, তাই না? আগেরটা যেমন তুমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য আগের উদাহরণগুলো জানতা, তখন তোমার করাটা ইজি হয়ে গেছে, তাই না? লাভ বা ক্ষতি কীভাবে বের করতে হবে বা ক্রয় মূল্য কীভাবে বের করতে হবে, কিন্তু তুমি এখন জানো না, সেই কারণে তুমি কি করবা, মনে করি ক্রয় মূল্য কত, 100 টাকা ধরে নিবা আগে। 100 টাকার জন্য তুমি হিসাব করে ফেলবা 100 টাকার জন্য কি হতো, যেমন 100 টাকার জন্য 10% ক্ষতি হলে কি হতো, বিয়োগ হতো না 100 টাকা থেকে, এটা বের করছি। তারপরে কি 5% লাভে বিক্রি হলে কি হতো, 100 টাকার সাথে আরও 5 যুক্ত হইতো, 5% লাভে বিক্রয় মূল্য মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা তুমি বিয়োগ করবা, করলে কি হবে, একটা টাকা অ্যামাউন্ট আসবে, সেটাকে তুমি কি করবা, 15 টাকার বেশি হলে ক্রয় মূল্য হতো কত, 100 টাকা, কারণ আমরা 100 টাকা মনে করে ধরে নিচ্ছি। আমি 100 টাকার জন্য বের করে যদি ফেলতে পারি, আমাকে 450 কেন, আমাকে 850-এর জন্য আমি বের করে ফেলতে পারবো। 850 টাকা যদি বেশি হলে তাহলে আমার ছাগলের ক্রয় মূল্য কত হতো, তাই না? সেই কারণে আমি প্রথমে 100 টাকার জন্য বের করছি, তারপরে 1 টাকার বের করছি, সেই 1 টাকার যদি বের করে থাকি তাহলে কি আমি 450-এর জন্য বের করতে পারবো, কারণ 450 গুণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝে গেছো তোমরা। এখন তোমাদের লাস্ট আরেকটা উদাহরণ আছে, এখানের এটাই শেষ, উদাহরণ 5। দেখো তো এখানে কি বলেছে, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসাবে 2 কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? ভ্যাট মানে আমাদের সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হয়, এটাই ঠিক আছে, এটা সংযুক্ত করতে হয়। এখন দেখো 1 কেজি সন্দেশের দাম কত, 250 টাকা মানে 250 টাকা। 2 কেজি সন্দেশের দাম তাহলে কি হবে, 250 গুণন 2 সমান সমান কত, 500 টাকা। এখন বলেছে 100 টাকায়, ঠিক আছে, 100 টাকায় ভ্যাট কয় টাকা, 4 টাকা। 100 টাকা মানে ভ্যাটের হার বলেছে, ভ্যাটের হার কত, 4 টাকা হলে ভ্যাটের হার কত, 4 টাকা মানে 100 টাকায় ভ্যাট কত, 4 টাকা। তাহলে তুমি 1 টাকার জন্য বের করে ফেলবা, 1 টাকায় ভ্যাটের হার 4 ভাগ 100, তাহলে 500 টাকায় ভ্যাটের হার কত, 4 গুণন 100, এটার সাথে গুণ হবে কত, এই 500 সমান সমান, এই যে এটাকে যদি কাটাকাটি করো তুমি কি হয়, এই যে 100 দিয়ে 500কে কাটলে কত হয় বন্ধুরা, 5।
এই যে 5 4 5 কত 20, তার মানে এই যে 20। দেখছো, নাবিলা সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে 500 প্লাস হচ্ছে ভ্যাট বাবদ কত 20 টাকা, তার মানে টোটাল কত হলো 520 টাকা। লক্ষণীয়, কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে। মূল্য সংযোজন কর বা ভ্যাট মানে এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। এইটুকু যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে তোমাদের হচ্ছে অধ্যায় 2 নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের অধ্যায় 2 নিয়ে প্রত্যেকটা উদাহরণ সহ বুঝিয়ে দেব এবং পরে সৃজনশীল উত্তরও করে দেব। ঠিক আছে, তাহলে বন্ধুরা ধন্যবাদ সকলকে।